This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ আজ ফুল এন্ড ফাইনালে শুরুতেই সবথেকে বড় করে যে খবরটা আপনাদের জন্য সরিয়ে রেখেছি তুলে রেখেছি তা হলো যুদ্ধের ফুল এন্ড ফাইনাল প্রস্তুতির খবর। ৭১-এর ভারত পাক যুদ্ধের পর এই প্রথমবার আগামীকাল দেশ জুড়ে অসামরিক মহড়া। যুদ্ধ পরিস্থিতিতে কি করতে হবে আর কি করা যাবে না, সাধারণ মানুষকে সবকিছু নিয়ে সচেতনতার পাঠ দিতে আগামীকাল দেশ জুড়ে অসামরিক মহড়া। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, জানতে চাইবো তোমার কাছ থেকে এই মহড়া সম্পর্কে, দেশ জুড়ে প্রস্তুতি সম্পর্কে। দেখো, দেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে, অর্থাৎ যদি একটি আপৎকালীন যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে যে জায়গাগুলি শত্রুপক্ষের টার্গেট হতে পারে বা যে জায়গাগুলিতে ভাইটাল ইনস্টলেশন আছে সেই জায়গাগুলিকে সুরক্ষিত রাখা, সেই জায়গার মানুষদের সুরক্ষিত রাখা প্রথম প্রায়োরিটি হিসেবে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা ঠিক করেছে এবং ক্যাটাগরি ওয়াইজ ৩টে জায়গাকে ভাগ করা হয়েছে এ বি সি, এবং যে জায়গাগুলিতে সবথেকে প্রথম আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গার মানুষদেরকে অসামরিক বিভিন্ন প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ যদি একটি আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়, শত্রুপক্ষের হামলা হয় এবং যদি ইভ্যাকুয়েশন করার প্রয়োজন পড়ে, অর্থাৎ তাদেরকে কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে কোন কোন পদক্ষেপ পালন করতে হবে। যদি কোনো জায়গায় আগুন লাগে তাহলে সেই জায়গায় কিভাবে ব্যবস্থান করতে হবে, কিভাবে পদক্ষেপ করতে হবে, সেই প্রত্যেকটি বিষয়। এবং গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রত্যেকটি রাজ্য সরকারের কাছে একটি সার্কুলার গিয়েছে যেখানে বলা হয়েছে যে এই ধরনের পরিস্থিতিতে যে যুদ্ধের সাইরেন থাকে তা আবারও অ্যাক্টিভেট করতে হবে। অর্থাৎ এই ধরনের পরিস্থিতির জন্য যে পরিকাঠামো প্রয়োজন, একদিক থেকে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সেই পরিকাঠামো পুনর্গঠন করতে, কারণ কোনো দেশে যখন যুদ্ধ না হয় দীর্ঘদিন তখন স্বাভাবিকভাবেই সেই পরিকাঠামো থাকে না, তাকে আবার নতুন করে তৈরি করতে হয়। দ্বিতীয়ত, যারা সাধারণ মানুষ রয়েছেন এই ধরনের পরিস্থিতিতে যাদের অগ্রণী ভূমিকা সবথেকে বেশি প্রয়োজন পড়বে তাদেরকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের মধ্যে সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই আগামীকাল সারা দেশ জুড়ে মক ড্রিল হবে এবং বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হবে। একেবারে জ্যোতির্ময়, আমরা কথা বলছিলাম আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে। আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতির্ময়। আত্রেই এর পাশাপাশি বিমানবন্দর থেকে এবং ধর্মতলা থেকেও আমাদের প্রতিনিধিরা রয়েছেন। কলকাতা শহরের প্রস্তুতিটা কেমন আত্রেই? আর যেখানে বাংলার কথা বিশেষভাবে নির্দিষ্ট করে বলবো যে 23টা জেলার 31টি জায়গায় এই মক ড্রিল করানো হবে। অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো যদি ব্ল্যাক আউট হয় বা কোথাও যদি যুদ্ধ বিমান উড়ে যায় মাথার উপর দিয়ে বারবার চক্কর দেয়, সেক্ষেত্রে কি কি করণীয়, নাগরিকদের কি করতে হবে, এটারই একটা মহড়া দেওয়া হবে। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন একটা গুরুত্বপূর্ণ জায়গা যার মধ্যে এই মহড়ার মধ্যে, সেটা হচ্ছে বিমানবন্দর। আর তার সঙ্গে সঙ্গে ধর্মতলা চত্বর থেকে আমাদের অপর প্রতিনিধি সুশোভন আছে, আর সুপ্রিয় বিমানবন্দর থেকে রয়েছে। সুপ্রিয়র কাছে প্রথমে যায়। সুপ্রিয়, বিমানবন্দর একটা হাই অ্যালার্ট জোন সবসময় থাকে, আর এই রকম পরিস্থিতিতে আরো বেশি করে থাকে। কি ধরনের প্রস্তুতি হবে, মহড়ায় কি কি করা হবে? প্রথমেই তোমাকে যেটা বলবো যে প্রত্যাঘাত কৌশলের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসাবেই কিন্তু মনে করা হচ্ছে এই মক ড্রিলকে। তার কারণ যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তার কারণ এই যে পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা এবং তারপর থেকেই আমরা যেটা দেখছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে, এবং তার পাশাপাশি আমরা আরও যেটা দেখলাম যে দু দেশের তরফ থেকেই কিন্তু কূটনৈতিকভাবে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং তার মাঝেই পাকিস্তান একাধিকবার বা বারংবার বলা যেতে পারে তারা যুদ্ধবিরতি সংঘর্ষ লঙ্ঘন করছে। আর এই পরিস্থিতিতে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে বা সত্যিই যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেই পরিস্থিতিতে সাধারণ মানুষ বা সাধারণ নাগরিক তাদের কি করণীয় থাকবে, বা যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি আমার পেছনেই দমদম বিমানবন্দর রয়েছে, এ ধরনের যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলো রয়েছে এই সমস্ত জায়গাগুলোকে কিভাবে সুরক্ষিত রাখা যাবে সেগুলোই কিন্তু মূলত এই মক ড্রিলের মধ্যে দিয়ে আরও একবার শেষবারের মতন খতিয়ে নেওয়া বা শেষবারের মতন যাচাই করে নেওয়া। এবং সেক্ষেত্রে এই দমদম বিমানবন্দর অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সবসময় সিআইএসএফ এর নজরদারি থাকে, যেটা আমরা জানতে পারছি আগামীকাল এ রাজ্যের যে 23টি জেলার মধ্যে 31টি লোকেশনে এই মক ড্রিল হওয়ার কথা রয়েছে, তার মধ্যে কিন্তু এই দমদম বিমানবন্দরও রয়েছে। এবং সেক্ষেত্রে সিআইএসএফ এর তরফ থেকে এই দমদম বিমানবন্দরেও কিন্তু এ ধরনের আপৎকালীন পরিস্থিতিতে বা যুদ্ধ পরিস্থিতিতে তারা কিভাবে কোনো ধরনের কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে সেই পরিস্থিতি তারা কিভাবে মোকাবিলা করবে
একেবারে আমাদের সঙ্গে থাকো সুপ্রিয়, ধর্মতলা থেকে সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। রাজ্যের রাজধানী তো বটেই, সেই রাজধানীর আবার প্রাণ কেন্দ্র বলা যায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মতো কলকাতা শহরে রয়েছে ধর্মতলা, যেখান থেকে শহর তো বটেই, শহরতলিরও বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া যায়, যে কোনো দিকের বাস, ট্রেন, এখন তো মেট্রো কানেক্টেড, ফলে সেই জায়গার গুরুত্ব অপরিসীম। সুশোভন, কি ধরনের প্রস্তুতি রয়েছে এই ধর্মতলাতে মকড্রিলের জন্য? দেখো, মূলত ধর্মতলার ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, তুমিও বললে যে একেবারে যেহেতু মেট্রো সিটি, তাই সেদিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া এবং তার পাশাপাশি যাতে কোনো রকম কোনো বিপদ হয় যাতে দ্রুত সাধারণ মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারে এবং তার সঙ্গে যেন একেবারে যে বলা যায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মোকাবিলা করতে পারে। এবং শুধুমাত্র যে কলকাতায় মেট্রো সিটি তা নয়, বেশ কিছু ভবন রয়েছে, সেতু রয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং প্রশাসনিক ভবনও রয়েছে, সেগুলোও যাতে সুরক্ষিত থাকে এবং সাধারণ মানুষের যাতে কোনো বিপদ না হয়। আরও গুরুত্বপূর্ণ যাতে কোনোভাবে একেবারে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতির মোকাবিলা করা যায়। এছাড়াও তোমায় জানিয়ে রাখি যে কলকাতার বাইরে জেলার দিকে যদি নজর রাখি, যে বিশেষত যে নজর রাখা হচ্ছে যেখানে মকড্রিল আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং যেখান থেকে তেল উত্তোলন করা হয় বিভিন্ন জায়গা, এগুলোতেও কিন্তু বিশেষ করে মকড্রিলের প্রয়োজন রয়েছে। তার কারণ যেটা প্রথম থেকে তুমিও বলছো যে একেবারে সাধারণ মানুষকে কোথাও শিখিয়ে দেওয়া যে কিভাবে প্রশিক্ষণ নিতে হয় এবং কোথাও কিভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয়, যার জন্য কলকাতা সহ বেশ কিছু রাজ্যের একেবারে বিভিন্ন প্রান্ত সব জায়গায় কিন্তু একেবারে পুরোপুরি প্রস্তুত এবং একেবারে কলকাতাও কিন্তু তার মধ্যে অন্যতা নয় এবং তার কোন কলকাতা গুরুত্বপূর্ণ মেট্রো সিটি যেমন রয়েছে, পাশাপাশি আমাদের সঙ্গে থাকো সুশোভন। এইভাবেই সুশোভন, তুমি যেমন শুরু করছিলে, তাও তুমি বলার আগে সুপ্রিয় বলছিল আমাদের কাত্রী যে রাজ্যের মোট 23টা জেলার 31টা জায়গায়, তো কলকাতার কথা দেখলাম, কলকাতার একেবারে প্রাণকেন্দ্র ধর্মতলা দেখলাম, বাকি জেলাগুলো কাত্রী? আর প্রথমে একটু মালদা দিয়ে শুরু করি। মালদা উত্তরবঙ্গের সেই অর্থে একেবারে শেষ জেলা, আর এই মালদা খুব একটা ট্রানজিট জেলাও বলা যায়, পার্শ্ববর্তী আরও রাজ্য রয়েছে যেখানে খুব সহজে মালদা দিয়ে যাতায়াত করা যায়। মালদায় মহড়ার প্রস্তুতি ঠিক কি রয়েছে এই সীমান্তবর্তী জেলায়, কি এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে? দেখো, প্রথম থেকে কিন্তু মালদা নজরে রয়েছে, বিশেষ করে এখানে সুখদেবপুরের মতো ঘটনা, যেখানে সুখদেবপুরে সীমান্তবর্তী এলাকা, যেখানে দীর্ঘ কিলোমিটার রাস্তা পথ, কিন্তু যেখানে সীমান্তে কোনো কাঁটাতার নেই, যা নিয়ে বারবার বাংলাদেশ এবং ভারতের সাথে বিবাদ হয়েছে। ফলে শুধু তাই নয়, বিভিন্ন সময় জঙ্গিদের আনাগোনা, এখান থেকে অস্ত্র পাচার থেকে শুরু করে মাদক পাচার থেকে জাল নোট ইত্যাদির কারণে মালদা বরাবরই কিন্তু নজরে। এক্ষেত্রেও কিন্তু খুব স্বাভাবিকভাবেই সেই একই রকম আমার সঙ্গে সিভিল ডিফেন্সের যারা রয়েছেন, যারা কর্মী, তারা কিন্তু এখনও রীতিমতো তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, প্রস্তুতি নেওয়া হয়েছে। কি প্রস্তুতি, কি ধরনের আপনারা নিচ্ছেন? আমাদের একটা মকড্রিল আমরা খবর শুনি, অফিসিয়াল কোনো খবর পাইনি এখনো, কিন্তু আমরা একটা সতর্কবার্তা হচ্ছে আপনার যদি ওপর দিয়ে বিমান যায় তাহলে দ্রুত মানুষদের সেখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা দ্রুত করতে হবে, মানুষজনকে সতর্ক করতে হবে। আপনারা ঘরে বাড়ি গিয়ে সতর্ক করতে হবে তাদেরকে যে আপনারা লাইট জ্বালাবেন না, যদি কোথাও আগুন লেগে যায় সেখান থেকে মানুষজনকে তাড়াতাড়ি উদ্ধার করে পাঠাতে হবে। কেউ যদি আহত হয়ে যায় তাকে রেস্কিউ করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দিতে হবে। যদি বিদ্যুৎ অফ করে দিতে হবে, পুরো গ্রাম পাড়া শহর এরকমভাবে পুরো অফ করে রাখতে হবে। কোন জায়গাগুলো বেশি সতর্ক নিতে হবে? যেগুলো ভারত বাংলাদেশ সীমান্ত, ভারত বাংলাদেশে আপনার হচ্ছে 18 কিলোমিটার বর্ডার ফাঁকা আছে, তাই জন্য মালদাকে একটু বেশি সতর্কবার্তা নজর। খুবই ইন্টারেস্টিং একটি পয়েন্ট সুব্রতোষ যেমনটা বলছিলেন তোমার সঙ্গে যিনি রয়েছেন, যে ভারত বাংলাদেশের এই সীমান্ত সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কেন গুরুত্বপূর্ণ, 18 কিলোমিটার এলাকা ফাঁকা থাকা ইত্যাদি সবটাই তিনি বলেন। আমার সঙ্গে এই মুহূর্তে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, কর্নেল দীপাংশু চৌধুরী এবং কর্নেল রাকেশ বালি। আমি দুজনের সঙ্গে কথা বলবো। কর্নেল বালি, প্রথম আপনার কাছে জিজ্ঞাসা করব, উত্তরবঙ্গ জুড়ে আমি মালদার প্রতিনিধির কথা শুনছিলাম, তার সঙ্গে যারা ছিলেন তারা বলছিলেন কীরকমভাবে প্রস্তুতি নিচ্ছেন তারা সরকারি স্তরে। যুদ্ধটা যদি পাকিস্তানের সঙ্গে হয়, আমাদের একেবারে পশ্চিম সীমান্তে থাকা পাকিস্তান এই পূর্ব প্রান্ত পর্যন্ত এসে পৌঁছতে অনেকটা সময় লাগার কথা, তাহলে কি পূর্ব প্রান্তেও আমরা কিছু আগাম আশঙ্কা করে প্রস্তুতি সেরে রাখছি? কর্নেল বালি। आपके चैनल के सभी दर्शकों को नमस्कार। मैं ये क्लियर करना चाहता हूँ कि जो भी एडवाइजरी इशू की जाती है, ये लोकल नागरिकों को उनकी सुरक्षा के लिए की जाती है, एक चीज़, और दूसरा ही इस एरिया के अंदर में जितनी भी इम्पोर्टेंट इंस्टॉलेशंस वगैरह हैं उनकी सिक्योरिटी के लिए किया जाता है। पहली चीज़ तो है कि
नॉर्थ बंगाल का जो ये कॉरिडोर है सिलीगुड़ी कॉरिडोर, इसमें पूरा रेल और रोड कम्युनिकेशन जो है इस एरिया के थ्रू हो जाता है, चिकन नेक के थ्रू। तो इसलिए इसकी इम्पोर्टेंस बहुत बढ़ जाती है। चाहे पाकिस्तान बहुत दूर है, लेकिन कुछ हद तक इस एरिया के अंदर में भी सैबोटाज वगैरह जो है हमारे कम्युनिकेशन नेटवर्क को डिस्टर्ब करने के लिए ज़रूर किया जा सकता है। तो सभी नागरिक को पहले तो चाहिए कि अगर जो लाइट्स आउट्स की ड्रिल अगर जब भी कभी एडवाइजरी इसके ऊपर में इशू की जाती है थ्रू दी स्टेट गवर्नमेंट, उसको बिल्कुल सख्ती से नापे। साथ ही साथ मैं अभी सुन रहा था तो आपके कलकत्ता से बता रहे थे, सिलीगुड़ी शहर में और इस एरिया के अंदर में भी बहुत सारे मॉल्स भी हैं। मॉल के अंदर में मान लीजिए लाइट्स अगर बंद करते हैं तो बहुत सारे वहाँ लोग होते हैं उस वक्त। तो सभी को ऐसी मॉक ड्रिल्स के अंदर में हिस्सा लेना चाहिए कि सेफली उनको वहाँ से कैसे निकाला जाए। साथ ही साथ इस एरिया के अंदर में इम्पोर्टेंट ब्रिजेस हैं, रेल ब्रिजेस हैं, उसके आसपास अगर कोई भी संदिग्ध व्यक्ति घूम रहा है तो सिविलियंस का बहुत बड़ा रोल बनता है कि सबसे पहले उनकी नज़र पड़नी चाहिए। पुलिस, पैरामिलिट्री फोर्सेस, आर्मी, ये सब तो इस एरिया में सचेत हैं ही हैं, लेकिन नागरिकों का बहुत बड़ा रोल है कि पहले अपनी ड्यूटी को समझें और साथ ही साथ इन इंस्टॉलेशन जैसे यहाँ पे पेट्रोलियम डिपोज हैं बहुत बड़े बड़े, इंडियन ऑयल का है, NHPC का यहाँ इंस्टॉलेशंस हैं, उनकी सेफ गार्डिंग के लिए भी इसमें पैरामिलिट्री फोर्सेस को डिप्लॉय किया जाता है एडवाइजरी के बाद में। लेकिन नागरिकों को भी तो देखना है कि रेल ब्रिज के आसपास कोई संदिग्ध व्यक्ति घूम रहा है तो गांव वालों की नजर पड़नी चाहिए। सही बात है सर, सही बात है। हम लोगों को भी इतना ही तैनात रहना चाहिए जैसे सेनाओं को या देश की बाकी की जो जैसे आप बाकी डिफेंस फोर्सेस के बारे में बता रहे थे। अब हमारे साथ बने रहिए स्যার। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আমি আপনার কাছে আসবো। খুব সাধারণ ছোট ছোট উদাহরণের কথা বলছিলেন কর্নেল বালি, বলছিলেন যে একটা শপিং মল হঠাৎ করে যদি এয়ার সাইরেন বাজে, যে এয়ার রেড হচ্ছে, সেই সময় শপিং মলটাকে অন্ধকার করলে স্বাভাবিকভাবে প্রচুর লোক একসঙ্গে থাকেন, একটা আতঙ্ক তৈরি হতে পারে। কিন্তু যাতে তারা সেই আতঙ্কের মধ্যে না পড়েন, তাদেরকে এই যুদ্ধের জন্য এইভাবে প্রস্তুত রাখা যে এমনটা ঘটতে পারে এবং সেক্ষেত্রে কীভাবে বেরিয়ে আসবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ছোট ছোট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, প্রায় আমাদের রোজকার জীবনের পার্ট। কিন্তু আমরা সৌভাগ্যজনকভাবে দীর্ঘদিন কোনো যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন না হওয়ার কারণে আমাদের পক্ষে এই ছোট ছোট জিনিসগুলো অনেক সময় অনেক বড় হয়ে যেতে পারে। কর্নেল চৌধুরী, দেখুন পাশ্চাত্য দেশে, ছোট ছোট দেশ ইউরোপিয়ান ইউনিয়নের এই সব মক ড্রিল পুরো বছরেই অন্তত দুবার তিনবার চলে। বিশেষ করে ওদের যে সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট, নাগরিকদের বেসিক্যালি এটা জানার প্রত্যেক নাগরিকের একটা রেসপন্সিবিলিটি আছে। সেই নাগরিকের যদি ধরুন একটা এয়ার অ্যাটাক হলো অথবা কোনো মিসাইল অ্যাটাক হলো, তার কি করণীয় সেটা হচ্ছে এক। দ্বিতীয়ত সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট তাদের অ্যাক্টিভ হতে হবে। ধরুন লম্বা সাইরেন একটা বাজলে একরকম কোড, শর্ট তিনবার সাইরেন বাজলো তার একটা কোড। এবং বিশেষত এই যখন এয়ার অ্যাটাক অথবা মিসাইল অ্যাটাক হবে, মোর দ্যান সিভিল এরিয়া যেগুলো স্ট্র্যাটেজিক অ্যাসেট, আপনি দেখবেন যে নামগুলো পশ্চিমবাংলায় দিয়েছে, আমি অন্যান্য রাজ্যে যাচ্ছি না, সেইগুলো প্রত্যেকটা জায়গায় আমাদের স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে। ফর এক্সাম্পল ফারাক্কা যদি বলুন, অথবা হাসিমারা বলুন এয়ারফোর্স স্টেশন, অথবা যেখানে আসানসোল, দুর্গাপুর, ওখানে আমাদের স্টিল প্লান্টস আছে, যে সব জায়গা, অথবা তাপবিদ্যুৎ কেন্দ্র, যে সব জায়গাগুলো আছে, যেগুলো শত্রু পক্ষের একটা অবজেক্টিভ থাকে, সেই তাদের প্রিফারেন্স থাকে এবং সেই জায়গাগুলোতে যখন তখন অ্যাটাক হতে পারে। হ্যাঁ, নিশ্চিতভাবে ওর আশেপাশে যে নাগরিকরা থাকবে, এই লাইট অফ, ক্র্যাশ, ব্ল্যাকআউট বলে, ইমিডিয়েটলি যদি হঠাৎ রাডার ধরতে পারলো না, ওটা স্টেলথ বোম্বার ঢুকে গেল, তখন কি করুন, ইমিডিয়েটলি কত তাড়াতাড়ি আমরা অ্যাকশন নিতে পারি। এবং সেই সময় কোনো অ্যাম্বুলেন্স আসবে না, কেউ বাঁচাতে আসবে না, কোনো ফায়ার ব্রিগেড আসবে না। আমাদের নিজেদের নাগরিকদের কি কাজ, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের কি কাজ, এবং এনসিসি এবং প্রাক্তন যারা আমরা আছি, নিশ্চিতভাবে সরকার তাদেরও ইউজ করা দরকার যে এই সব বিপদকালীন অবস্থায় when it is একেবারে আপনাদের তো সব সময় অন টো থাকতে হয়, কারণ যে কোনো সময় সে ডাক আসতে পারে, দেশের প্রয়োজনে দেশের ডাক আসতে পারে। কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে থাকুন, কর্নেল বালিও আমাদের সঙ্গে থাকুন, কারণ কর্নেল বালি আরেকটা কথা বলছিলেন, আমার সেটা নিয়ে একটু বিস্তারিত জানার কথা ইচ্ছে রয়েছে। তার কারণ উনি বলছেন রেল ব্রিজের ধারে যদি কোনো লোক, উনি একটা উদাহরণ হিসেবে বলছেন, নাগরিকদের সচেতন হওয়াটা খুব দরকার, নাগরিক সচেতনতা কতটা জরুরি। একদম। আর নাগরিকদের সেটাই যদি পূর্ব প্রান্তের তুলনায় পশ্চিম প্রান্তের দিকে তাকায়, তাহলে তার
ভয়াবহতাও বেশি, প্রয়োজনীয়তাও বেশি। আত্রেই কাশ্মীরের কথা বলছি একদম, কারণ কাশ্মীরে এই আমরা দেখেছি সিজফায়ার ভায়োলেশন একাধিকবার হয় এবং হয়েওছে, তার জন্য কাশ্মীরের নাগরিকরা কিন্তু অনেকটা অভ্যস্ত যে কি করতে হবে এই ধরনের পরিস্থিতিতে। কিন্তু তার মধ্যেও তাদের আরও প্রস্তুতি দেওয়া হচ্ছে, কারণ শিশুরা তারা জানে না কি করতে হবে। সচেতনতার পাঠ দিতে উড়ির স্কুলে হলো মক ড্রিল। টিভি9 বাংলার এক্সক্লুসিভ সেই রিপোর্ট, এবার দেখুন। सीधी तस्वीरें दिखा रहे हैं कि किस तरह स्कूल के बच्चे जो है उनको ड्रिल कराया जा रहा है कि अगर शेलिंग की स्थिति होती है, पाकिस्तान की तरफ से ये इलाका शेलिंग से प्रभावित होता है, तो उन्हें किस तरह अपनी सेफ्टी जो है वो सुनिश्चित करनी है। क्योंकि यहाँ जिस इलाके में सेफ्टी बंकर नहीं है या बच्चे स्कूल में मौजूद हैं, तो वो या किसी टेबल कुर्सी या किसी ऐसी जगह पर नीचे छुप जा सकते हैं जहाँ पर वो शेलिंग से बच सकते हैं, बाहर नहीं निकलना है। ये तमाम बच्चे जो हैं इनको ये सिखाया जा रहा है। ये बच्चे जो हैं दूसरे बच्चों को डेमो दे रहे हैं कि किस तरह क्लास से निकलते हुए किसी टेबल या कुर्सी के नीचे जो है छुप जाना है। तो ये तमाम बच्चे जो है लगातार ये सीख रहे हैं कि किस तरह सरहद पर जो है अपनी सेफ्टी एंश्योर करनी है। कैमरा पर्सन सैयद मुर्तज़ा के साथ इरफान कुरैशी, टीवी9 भारतवर्ष, लाइन ऑफ कंट्रोल, उड़ी। আত্রেই আমরা দেখলাম যে স্বাভাবিকভাবেই পশ্চিম প্রান্ত বা উত্তর পশ্চিম প্রান্ত জম্মু কাশ্মীর, সেখানে তো অনেক বেশি রকমের প্রস্তুতি থাকবে সরাসরি যুদ্ধের ক্ষেত্রে, কিন্তু আমাদের ক্ষেত্রে যে প্রস্তুতিগুলো রাখা খুব জরুরি। আমি কর্নেল বালিয়া আরেকবার আপনার কাছে ফিরে যাব। আপনি বুঝতে পারবেন, আপনি নিশ্চিতভাবেই অনেক বেশি অবহিত আমার তুলনায়। আপনাকে জাস্ট মনে করে দিই, আপনি রেল ব্রিজের দিকে নজর রাখার কথা বলছিলেন। বছর 3 আগে কলকাতা শহরের বুক থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যিনি বেছে বেছে আমাদের শহরের সামরিক বা সামরিক প্রতিরক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন ইনস্টলেশনসের ছবি তুলেছিলেন এবং সেগুলো সরাসরি আইএসআই এর এজেন্ট হিসেবে তিনি পাকিস্তানে পাচার করছিলেন। তার মধ্যে গার্ডেন রিচ বিল্ডার্সের ছবি ছিল। মালদা থেকে বা উত্তরবঙ্গের অন্যান্য জেলা থেকে এর আগে চীনা নাগরিক গুপ্তচর হিসেবে গ্রেফতার হয়েছে। কর্নেল বালি, এই জায়গাটা যদি একটু আমাদের জন্য ইলাবোরেট করেন। এই মুহূর্তে আমি আপনার কাছে আসছি কর্নেল বালি। এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি রয়েছেন লাইভে। আমি একবার শুনবো কি বলছেন। চাকরি দেব, আপনি পারলে আটকাবেন। আপনি 1,20,000 বাড়ির চেক দিয়েছেন, আমরা যা ক্ষতি হয়েছে আদায় করে দেব হাইকোর্টের মাধ্যমে। আপনারা নিশ্চিন্ত থাকুন। আপনি ওখানে ভাষণে বলেছেন বিজেপি দাঙ্গা করে, বিজেপি দাঙ্গা করতে গেছিল। আপনার শান্তির ছেলেরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের সঙ্গে এই পরিবারগুলোর কি সম্পর্ক আছে? মোথাবাড়িতে লাইভ করছে, বলছে পুলিশ তো আমাদের, মানে মমতার পুলিশ, এরা গুলি করবে না। হিন্দু শেষ করো, জয় শ্রীরামকে মুছে দাও। দেখেননি আপনারা লাইভে? মোথাবাড়ির যারা আছেন হাত তুলুন, হাত তুলুন আপনারা। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। লড়াই হবে। আজকে ধুলিয়ান শামসেরগঞ্জে কি করেছে ভাবতে পারবেন না। কাল থেকে বলছেন বিএসএফ 11 তারিখে বিএসএফ যদি না থাকতো আপনার 35টা পুলিশ আহত হয়েছে। আপনার পুলিশ সেদিন শেষ করে দিত এই দাঙ্গাবাজরা। আজকে ধুলিয়ান শামসেরগঞ্জ বলুন, মমতা পুলিশ চাই না কেন্দ্রীয় বাহিনী চাই? বলুন, কাকে চাই? আপনাদের বাঁচিয়েছে কে? কে বাঁচিয়েছে? কে বাঁচিয়েছে? মমতার পুলিশ না কেন্দ্রীয় বাহিনী? 15ই মে পর্যন্ত হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আপনারা পার্মানেন্ট চান, হ্যাঁ কি না বলুন? আপনারা ক্ষতিপূরণ চান না আমি জানি। আমি হাইকোর্ট থেকে লড়াই করে 10 জায়গায় গেছি, 10টা জায়গায় গেছি। আপনাদের একটাই দাবি ছিল, একটাই দাবি। কি দাবি বলুন? কি চাই? কি চাই?
জোরে বলুন কি চাই, কি চাই? মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, দাঙ্গাবাজ মমতা হটাও। আপনি ডিসেম্বর 2024 কি বলেছিলেন? বলেছিলেন মুর্শিদাবাদ মালদায় মুসলিমরা মেজরিটি, হিন্দুরা মাইনরিটি। আমি মুসলিমদের দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদের দেখভাল করার জন্য। এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? হতে পারে? হতে পারে? ধুলিয়ানের চেয়ারম্যান তৃণমূলের দাঙ্গা ছিল, হ্যাঁ কিনা বলুন? মনিরুলের দাদা কাউসার ফারাক্কার এমএলএ দাঙ্গা ছিল, হ্যাঁ কিনা বলুন? তাহলে দাঙ্গাবাজ কারা বলুন? দাঙ্গাবাজ কারা? দাঙ্গাবাজ কারা? আজকে একটা গ্রামে যাননি আপনি, একটা বাড়িতে যাননি, 3 সপ্তাহ পরে গেছেন 4000 পুলিশ নিয়ে হেলিকপ্টার চড়ে ভাষণ দিতে। ওখান থেকে 20 কিলোমিটার দূরে সুতিতে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বিরুদ্ধে লড়াই হবে তো? দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, হিন্দু হিন্দু অনেক লড়াই করে আমাদের হাইকোর্ট থেকে অনুমতি দিয়েছে এই সমাজসেবী সংগঠনগুলিকে, মানবাধিকার সংগঠনগুলিকে বিকেল 4টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান হবে। 3টের সময় পীড়িত 5 জনকে নিয়ে সুরজ সিং ডেপুটেশন দিতে যাবেন। দাবি একটাই, একটাই দাবি, কেন্দ্রীয় বাহিনী চাই, জাফরাবাদের শিবির চাই, দোষী জিহাদিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা মোথাবাড়ি থেকে যারা এসছেন, মমতা ব্যানার্জি গেছে ওখানে, ক্ষতিপূরণ দিয়েছে, এখনো হুমকি চলছে। এই দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াই করতে হবে। এখনো যদি রাজনীতি জাতপাতের ভিত্তিতে আমাদের এই বাংলার হিন্দুরা বিভক্ত থাকেন, ভাতার লোভে নিজেদেরকে বিক্রি করেন, তাহলে যে বাড়ি তৈরির টাকা 1,20,000-এর বাড়ি তৈরি করুন আপনি, থাকবে ওরা। ধুলিয়ান শামশেরগঞ্জে এটা ছোটখাটো দাঙ্গা নয়। কি চায় ওরা? হিন্দু শূন্য করতে তো, হ্যাঁ কি না বলুন? হিন্দু শূন্য করতে চায় তো? যেহেতু আপনারা সংখ্যায় কম, ভয় আপনারা পাবেন না। এই লড়াই আমাদের ধর্ম বাঁচানোর লড়াই। আমরা হিন্দু শূন্য করতে দেব না। এটা হিন্দুস্তান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদেরকে এই বাংলা হিন্দুদের জন্য দিয়ে গেছেন। তাই এই লড়াই অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবো। মমতা ব্যানার্জির দান খয়রাতি উপেক্ষা করেছেন আপনারা। 900টা পরিবার, 40 জন মাত্র মমতা ব্যানার্জির পুলিশের চাপে
তৃণমূল পরিবারগুলো গেছে 860 জন উপেক্ষা করেছেন। আজকে ধুলিয়ান, শামসেরগঞ্জের জাফরাবাদ, বেদবোনা, লালপুর সব জায়গায় হিন্দু পরিবারগুলো বাড়িতে বেলা 11টা থেকে কালো পতাকা তুলে মমতা ব্যানার্জিকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। আমরা ফিরে এলাম ফুল অ্যান্ড ফাইনাল। আপনাদেরকে বলছিলাম যুদ্ধ প্রস্তুতির ফুল এবং ফাইনাল ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। এর মাঝখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে আজকে তার প্রশাসনিক সভা এবং সেখান থেকে তার বক্তব্য পেশ করার পর রাজ্যের বিরোধী দলনেতা কলকাতায় মানবাধিকার কমিশনের দপ্তরের সামনে কিছুটা দূরে আয়োজিত বিজেপির যে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি সেখানে তার বক্তব্য পেশ করছিলেন। আমরা শুনলাম ঘরে যুদ্ধ জারি রয়েছে, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় যুদ্ধ, এই রাজনৈতিক যুদ্ধের বাইরে অনেক বড় যুদ্ধ দেশের সামনে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধের প্রস্তুতি চলছে। এবং সেখানেই আমার কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমার সঙ্গে রয়েছেন, আমাদের বিশিষ্ট অতিথি হিসেবে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, যে কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার আগে, কর্নেল বালি বলছিলেন যে সাধারণ নাগরিকদের অনেক বেশি সচেতন থাকতে হবে, দেশের ভিতরে সাবোতাজ করার কেউ চেষ্টা করছে কিনা। একদম ভাবে এই সময় বিশেষ এই সময়টা যুদ্ধ শুরু হবার আগে এই বিভিন্ন স্পাই এজেন্সি শত্রু দেশের তারা চায় এই আমাদের যতগুলো অ্যাসেট আছে, ধরুন সেটা পেট্রোলিয়াম ডিপো হতে পারে, অয়েল ডিপোজ হতে পারে, যেমন ব্রিজ, হাওড়া ব্রিজ হতে পারে, ফারাক, এগুলোকে ডেমোলিশ করা, ডিস্ট্রয় করা। তো এই সময় আমাদের নাগরিকদের এবং বিভিন্ন যে এজেন্সি, স্টেট এজেন্সিকেও খুব সতর্ক থাকতে হয় যে এই সময় এই অঘটনগুলো যেন না ঘটে। তার সাথে সাথে যে মক ড্রিল যেরকম ভাবে আপনারা খুব ভালো করে দেখালেন, এই মক ড্রিলগুলোকে বারবার আমাদের এমনভাবে রপ্ত করতে হবে যেন বিশেষ করে যারা শহরে থাকে, বড় বাড়িতে থাকে, মলে ঘুরতে যায়, যদি এরকম কোনো অ্যাক্টিভিটি হয় ইমিডিয়েটলি আমাদের করণীয় কি, যেটা আপনি লাইন অফ কন্ট্রোলে একটা রিপোর্ট দেখালেন। লাইন অফ কন্ট্রোল আমরা যখন ছিলাম সেইখানে যে বাড়িগুলো আছে প্রত্যেকে মোটামুটি আন্ডারগ্রাউন্ড বাংকার আপাতত বানিয়ে দিয়েছে, কারণ ক্রস বর্ডার শেলিং এত হয় ওখানে, ওদের নিশ্চিতভাবে যখন শেলিং শুরু হয় নিচে চলে যেতে হয়। তবে শহরে সেই ফ্লেক্সিবিলিটি আমাদের নেই, প্রত্যেকের নিচে আন্ডারগ্রাউন্ডে থাকার অথবা আন্ডারগ্রাউন্ড ঘর মাটির নিচে নেই। সেইভাবে আমাদের কিরম ভাবে বাঁচতে হবে, যদি কিছু হয় আমরা যেমন একটা জবাব চাইছি, 140 কোটি জবাব চাইছে, আমাদের নিজেদেরও একটা দায়িত্ব আছে যে ওই সময় আমরা ইমিডিয়েট রিলিফ, রেস্কিউ নিজেদের করতে হবে, কেউ বাইরের থেকে আসবে একদম। এবং তার সঙ্গে সঙ্গে দেশের প্রত্যেক নাগরিককে একজন সেনা হয়ে উঠতে হবে দেশের সুরক্ষার জায়গা থেকে। আমাদের সঙ্গে থাকুন কর্নেল চৌধুরী, আপনি বলছিলেন যে একবারে বাড়ির তলায় বাংকার তৈরি করে ফেলার কথা দেশের উত্তর এবং উত্তর পশ্চিম সীমান্তে। আমি ঠিক একটা প্রশ্ন কর্নেল বালিকে একটু করব, যেহেতু শহরের প্রেক্ষাপটেই আলোচনাটা একটু এলো। কর্নেল বালি, শহর কলকাতায় বহুতল বাড়ি, একটা ফ্ল্যাটের মধ্যে বহু পরিবার থাকে, বহু মানুষের বসবাস, সেক্ষেত্রে ক্ষতির হওয়া সম্ভাবনা অনেক বেশি থাকে। এই সমস্ত জায়গার মানুষদের মধ্যে এই মহড়া মানে একটা আতঙ্কও তৈরি হয়। তো ঠিক কি বলবেন, কি ধরনের প্রস্তুতি এটা আমাদের নিতে হবে আগামীকাল? जो मल्टी स्टोरी बिल्डिंग्स हैं उनको भी पहले तो इस मॉक ड्रिल के अंदर में हिस्सा ज़रूर लेना चाहिए, क्योंकि उस वक्त देखिए लाइट बंद हो जाएगा, लाइट बंद होगा तो लिफ्ट भी उसके साथ साथ बंद करनी पड़ेगी। तो कैसे उनको एग्ज़िट तक पहुंचना है सेफली, खास करके वृद्ध लोग, क्योंकि उनके अंदर में पैनिक से ज़्यादा नुकसान हो सकता है बजाय के कोई और फर्दर डैमेज हो। इसी तरह मैं एक साथ में आपको बताना चाहता हूँ, साथ ही साथ एक बड़ी इंपॉर्टेंट एडवाइजरी मेरी तरफ से मैं रिक्वेस्ट करना चाहता हूँ। जो भी बागडोगरा आते हैं इस एरिया में, बाई एयर आते हैं लोग, अनेक लोग मैं देखे छी, बागडोगरा इज़ ए मिलिट्री एयरपोर्ट, तो यहाँ पे फोटोग्राफी मत करें, क्योंकि जब भी कभी युद्ध परिस्थिति होती है तो लॉट ऑफ एयरक्राफ्ट मूवमेंट टेक्स प्लेस, लॉट ऑफ ट्रुप मूवमेंट टेक्स प्लेस। तो लोग जो बैठ के देखते हैं, आप जहाज़ का फ़ोटो खींचिए, अंदर में फ़ोटो खींचिए, लेकिन कम से कम एयरपोर्ट का एरिया का फ़ोटो मत खींचिए। साथ ही साथ यहाँ पे हाशीमारा एयरपोर्ट है और भी दूसरे जो इम्पोर्टेंट ब्रिजेज़ हैं, इनकी इंडियन ऑयल की इंस्टॉलेशंस हैं, जो कि कम्युनिकेशन सिस्टम का एक बहुत इम्पॉर्टेंट हिस्सा है।
इनकी फोटोग्राफी करते हुए अगर आप किसी को भी पाते हैं तो ज़रूर इसके अंदर टोका कीजिए और इमीडिएटली पुलिस को इन्फॉर्म कीजिए। একেবারে কর্নেল বালি আমাদের সঙ্গে থাকুন। আত্রি ইতিমধ্যে দেশের প্রাক্তন সেনাপ্রধান একেবারে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এটা বলেছেন যে আপনার এলাকা দিয়ে যদি কোনো মিলিটারি মুভমেন্ট দেখেন, যদি কোনো গুরুত্বপূর্ণ ইনস্টলেশনসে তাকে কেন্দ্র করে কোনো জমায়েত দেখেন, মানে সামরিক বাহিনীর বা আধা সামরিক বাহিনীর জমায়েত, ভুলেও ছবি তুলবেন না এবং সেই ছবি পোস্ট করবেন না, তার কারণ সেটা আসলে ঘুরিয়ে আপনি শত্রুপক্ষকে সাহায্য করে ফেলতে পারেন। কর্নেল বালি কিন্তু সেই কথাটাই বলছেন, অর্থাৎ আমরা তো ছবি তুলবই না এবং তার সঙ্গে সঙ্গে কেউ ছবি তুলছে এটা যদি দেখি ধরেই নিতে হবে তিনি দেশের মঙ্গলের জন্য কাজটা করছেন না, ইমিডিয়েটলি খবর দিতে হবে। আত্রি তুমি উত্তর পশ্চিম সীমান্তে প্রস্তুতির কথা বলছো, আর তার পাশাপাশি এবার একটু শ্রীনগরের ডাল লেকে অসামরিক যে মহড়া হচ্ছে সেই মহড়ার দিকটাতেও আপনাদের একটু দেখায়, কারণ ডাল লেকে সবসময়ই একটা জরুরি ব্যবস্থা থাকে, যদি কোনোভাবে কোনো নৌকা সেখানে ডুবে যায় বা কিছু বিপদ হয় তাহলে যাতে চটজলদি উদ্ধার করা যায়। এই আপৎকালীন যে পরিস্থিতি, একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেই বা কী কী করণীয়, কী কী করতে হবে সাধারণ মানুষ আর পর্যটকদের, সেটাই বোঝাচ্ছে এসডিআরএফ। শত্রুপক্ষের হামলা থেকে কিভাবে পর্যটকদের এই লেক থেকে দ্রুত উদ্ধার করা যাবে তারই মহড়া। किस तरीके से यहाँ पे डल झील में मॉक ड्रिल चल रही है अभी आपको दिखा रहे हैं। उदाहरण के तौर पर किस तरीके से नाव डूब रही है और एसडीआरएफ के जवान जो है वो इसको बचाने के लिए पहुँच रहे हैं, इसके लिए जो है पहुँच रहे हैं। बता दें आपको कि किस तरीके से बोट को जो है वो फिर से वापस जो है अपनी स्थिति में वापस ला रहे हैं और कोशिश कर रहे हैं। किसी भी डिजास्टर में तो हम लोग उसके लिए प्रिपेयर हैं 24/7। हमारी 2 बटालियन जो है, एक है यहाँ फर्स्ट बटालियन हमारी श्रीनगर बेस्ड है, दूसरी सेकंड बटालियन हमारी जम्मू में बेस्ड है। हर एक डिस्ट्रिक्ट में हमारे कंपोनेंट है, नियर अबाउट 30 पर्सनल 35 पर्सनल हर एक डिस्ट्रिक्ट में प्रिपेयर है। इस चीज़ में हर एक ट्रेंड है, तो हम लोग वहाँ पे जो है उनको जो है रेस्क्यू कर सकते हैं। किस तरीके से ये रोप के साथ गन है, जब भी ये दूर होते हैं एसडीआरएफ वाले तो ये इसी गन से जो है फायर करते हैं। आप देख सकते हैं कि किस तरीके से जो है बिल्कुल एक सोर्स के ज़रिए से ये रोप जो है कहा जा सकता है कि बहुत दूरी तक जो है पहुंचा सकता है और ये जो है डूबने वाले के पास जो है पहुंचाई जाती है और उसके बाद वो इसके सहारे से जो है वापस जो है उसको बचाया जा सकता है। तो निसंदेह जो है कल गृह मंत्रालय के आदेश पे जो है एसडीआरएफ कश्मीर के विभिन्न क्षेत्रों में जो है मॉक ड्रिल कर रही है, वहीं पे आज जो है एसडीआरएफ डल लेक में जो है मॉक ड्रिल कर रही है, जिससे कि आम जनजीवन को बचाया जा सके। कैमरामैन गुलशन नवाज के साथ मेहराज अहमद, TV9 भारतवर्ष, डल लेक। আর এর পাশাপাশি আপনাদেরকে যে খবরটা জানাবো একটা ব্রেকিং খবর বলতে পারেন। কাশ্মীরের দুর্গম পাহাড়ের জঙ্গলে জঙ্গিদের সাহায্যের জন্য গোপন আস্তানা আর সেগুলো একের পর এক খুঁজে বার করছে সেনাবাহিনী। কাশ্মীরের জঙ্গলে জঙ্গিদের সাহায্য করার গোপন আস্তানা, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই কথাটা বলা হচ্ছে, যবে থেকে পহেলগাঁওয়ের এই হামলার ঘটনা ঘটেছে, জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, সন্ত্রাসী হামলার পর, যে উপত্যকা থেকে এলাকা থেকে সহায়তা না পেলে এটা চালিয়ে যাওয়া যায় না। এই জঙ্গিরা আসতেও পারতো না, আশ্রয় নিতে পারতো না এবং ঘটনা ঘটার পর এখনও পর্যন্ত যারা যখন পাকিস্তানে ফিরে যেতে পারেনি তখন তারা কারো না কারো সাহায্যে লুকিয়ে আছে এবং তাদের সারা মাসের জন্য মজুত করা চাল ডাল ইত্যাদি সবই এই গোপন ডেরাগুলো থেকে পাওয়া যাচ্ছে। সেরকম গোপন ডেরা একটা নয়, দুটো নয়, এমন 70টা ডেরার, ছোট বড় এমন 70টা গোপন ডেরার খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এবং আমার সহকর্মী সিজার মন্ডল, সরাসরি কথা বলবো সিজারের সঙ্গে। সিজার, জানতে চাইবো সম্পর্কে তোমার কাছ থেকে আরো বিস্তারিতভাবে। দেখো, পহেলগাম অ্যাটাকের পরবর্তীতে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়েছিল যে স্থানীয় কোনোভাবে সাহায্য না পেলে এই ধরনের হামলা করা যায় না এবং হামলার পরে এত দ্রুত মসৃণভাবে পালিয়ে যাওয়া যায় না। এবং তারপরে প্রায় 15 দিন কেটে গেছে, পাহাড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে এই জঙ্গিরা, কিন্তু এই পাহাড়ে জঙ্গলে থাকার পরেও তারা কিভাবে এই লড়াইটা চালিয়ে যাচ্ছে বা পুলিশ বা সেনার চোখে ধুলো দিয়ে কিভাবে তারা টিকে রয়েছে পাহাড় জঙ্গলের দুর্গম এলাকায়। আর সেখান থেকে কিন্তু পরপর গত কদিনে 100-150টারও বেশি জায়গায়, যাদেরকে বলা হয় কাশ্মীরে OGW বা ওভারগ্রাউন্ড ওয়ার্কার, যারা এই ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে সিম্প্যাথাইজার হিসেবে কাজ করে, তাদের বিভিন্ন বাড়িতে রেড করা হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেই জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই রকম একাধিক ডেরার সন্ধান পাওয়া গেছে, যেখানে খুব স্পষ্টভাবে এখানে এই জঙ্গিদের জন্যই কিন্তু রসদ মজুত করা হয়েছে। খাবার হোক, জল হোক, শুকনো ফল হোক, এই ধরনের জিনিস মজুত করা হয়েছিল, যাতে তারা, অর্থাৎ পাহাড়ে জঙ্গলে যারা লুকিয়ে রয়েছে সেই সমস্ত জঙ্গিরা সেই সমস্ত রসদ ব্যবহার করে দীর্ঘদিন সেনা এবং পুলিশের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারে বা তাদের এই লড়াইটা চালিয়ে যেতে পারে। আর এই জায়গাটাকেই বন্ধ করা, অর্থাৎ এই সাপ্লাই লাইনটা কাটাই কিন্তু পুলিশ এবং সেনার মূল উদ্দেশ্য। এবং তারা নির্দিষ্টভাবে জানেন যে দক্ষিণ কাশ্মীরের কিছু এলাকার মধ্যেই তাদের গতিবিধি সীমিত রয়েছে এবং তাদের যে সাপ্লাই লাইনটা কাটবার জন্য এই ধরনের একের পর এক হাইড
আউট যেগুলো এই ধরনের সাপ্লাই চেনগুলো রয়েছে সেগুলোকে বাস্ট করা হচ্ছে, এবং সেখান থেকে কোথাও সেনাকর্মীরা বা পুলিশ মনে করছে এরপরে তারা বাধ্য হবে, অর্থাৎ যারা জঙ্গলে লুকিয়ে রয়েছে তারা বাধ্য হবে বাইরে বেরিয়ে আসতে, এবং তখনই তাদেরকে নিকেশ করা বা তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ সিজার। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি এবং আমার সহকর্মী সিজারের সঙ্গে, নিউজরুম থেকে ছিলেন আমাদের সঙ্গে। যেভাবে একটা নয় দুটো নয় এক এক করে 70টা জঙ্গিদের গোপন ডেরার হদিশ মিলেছে কাশ্মীরে, যেগুলোতে তারা আসছিল, আশ্রয় নিচ্ছিল এবং তাদের সারা মাসের রসদ মজুত করা থাকছিল, এবং সেই নতুন রসদ নিয়ে তারা আবার নতুন করে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। সেগুলো একটা একটা করে এমন 70টা ডেরা ধ্বংস করেছে ইতিমধ্যে সেনা এবং পুলিশ মিলে। আত্রেই পরের খবর, যখন যুদ্ধ অনিবার্য, ঘন ঘন সাইরেন বাজছে এবং দেশ জুড়ে আগামীকাল মক ড্রিলের প্রস্তুতি নিচ্ছে গোটা দেশের সরকার, ঠিক সেই সময় কিন্তু দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ঘন ঘন বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। আর এই বৈঠকটা নিয়েই আমরা একটু আপডেট জানবো, কারণ ঘন ঘন বৈঠক হয়েছে, ম্যারাথন বৈঠকও হচ্ছে। কেন এই বৈঠক, কি নিয়ে আলোচনা হয়েছে, আমরা একটু জানার চেষ্টা করি। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, কি খবর পাওয়া যাচ্ছে বৈঠক নিয়ে? একটা যুদ্ধের পরিস্থিতি যখন তৈরি হয়, সেই পরিস্থিতির একেবারে প্রাথমিক দুটি ক্ষেত্র থাকে। প্রথম যে ক্ষেত্রটা তা হচ্ছে ইন্টেলিজেন্স ইনপুট, অর্থাৎ শত্রু রাষ্ট্র কী করছে, সীমান্ত এলাকায় কি করছে, এবং দেশের অভ্যন্তরের প্রস্তুতি কোন পর্যায়ে এবং কোন ক্ষেত্রগুলি কোন অবস্থায় দাঁড়িয়ে আছে বা কোন অবস্থানে দাঁড়িয়ে আছে, এই সংক্রান্ত তথ্যগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি বিভিন্ন দেশে ছদ্মবেশে তিনি একাধিকবার কাজ করেছেন, পাকিস্তানের অভ্যন্তরে, মায়ানমারের অভ্যন্তরে। স্বাভাবিকভাবেই তার অভিজ্ঞতা রয়েছে এই ধরনের প্রতিকূল পরিস্থিতিতে যথাযথ কী পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে। এবং সমস্ত সিকিউরিটি এজেন্সি, বিশেষত যে এজেন্সিগুলি ডিফেন্স মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রির আন্ডারে রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলির সঙ্গে প্রতি মুহূর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যোগাযোগ রয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যুদ্ধে যখন আমরা মহড়া দেখতে পাচ্ছি, যখন শত্রুপক্ষকে যে কোনো সময় প্রত্যাঘাত করা হবে, সেই প্রস্তুতি যখন তুঙ্গে, তখন অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকাঠামোকে সুদৃঢ় রাখা প্রথম বা প্রাথমিক পদক্ষেপ। আর সেই কাজটাও দায়িত্ব কিন্তু পুরোপুরিভাবে রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওপর। এবং সেই কারণের জন্যই গত 72 ঘন্টায় পরপর দুবার স্বয়ং প্রধানমন্ত্রী তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করছেন। প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, কয়েকটি এর আগের বৈঠকে প্রধানমন্ত্রী কয়েকটি স্পেসিফিক নির্দেশ দিয়েছিলেন, যে নির্দেশগুলি আমরা নিরাপত্তার খাতিরে একেবারেই আমরা প্রকাশ্যে আনবো না। একেবারেই যদি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর আমাদের দর্শকদের জন্য জানাই। জ্যোতির্ময় প্লিজ আমার সঙ্গে থাকো, তোমার কাছে আমার প্রশ্ন আছে এই সংক্রান্ত বিষয়। পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে, অর্থাৎ ঠিক সারা দেশ জুড়ে যখন মক ড্রিলের প্রস্তুতি চলছে, তার ঠিক আগের দিন যে খবর আসছে, ফুল অ্যান্ড ফাইনাল পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে আরো শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌসেনা। রাশিয়ার কাছ থেকে আরো একটা নতুন যুদ্ধ জাহাজ পেতে চলেছে ভারত, এবং সেটা খুব বেশি দিন নয়, এই মে মাসেই 28 তারিখ রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছচ্ছে INS তমাল। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, ইতিমধ্যেই পুতিন কথা বলেছেন, এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিচ্ছেন রাশিয়া ভারতের সঙ্গেই আছে এই সন্ত্রাস বিরোধী যুদ্ধে। কিন্তু 28 মে এই ডেলিভারি ডেটটাকে ফিক্স করা অনেক আগে থেকে নিশ্চিতভাবে প্রস্তুতি ছিল, কিন্তু এই পরিস্থিতির মধ্যে ফিক্স করা রাশিয়ার দিক থেকে অত্যন্ত নির্দিষ্ট একটা কূটনৈতিক বার্তাও, একই সঙ্গে শুধু সামরিক নয়। জ্যোতির্ময়, করাচি বিমানবন্দরে যখন তুরস্কের যুদ্ধজাহাজ দাঁড়িয়ে রয়েছে এবং তার মাধ্যমে ইসলামাবাদ নয়াদিল্লিকে একটা পরোক্ষ বার্তা, হুমকি, হুঁশিয়ারির বার্তা যখন দিতে চাইছে, তখন রাশিয়ার একের পর এক যুদ্ধজাহাজ, যা চুক্তি অনুযায়ী ঠিক এই জাংচারেই একের পর এক ডেলিভারি করা, তা কিন্তু ভারতের যে সেনা প্রস্তুতি, বিশেষত অস্ত্রের যে প্রস্তুতি, তার সেক্ষেত্রে একটা নবতম সংযোজন। যে খবর আমাদের কাছে আসছে যে যুদ্ধজাহাজ আসতে চলেছে, এই যুদ্ধজাহাজ অত্যন্ত অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ। এখান থেকে শুধুমাত্র নেভির ক্ষেত্রে নয়, তার পাশাপাশি আকাশপথেও হামলা চালানো যাবে। অর্থাৎ এই যুদ্ধজাহাজ থেকে আকাশপথেও একেবারে পাকিস্তানের ভেতর পর্যন্ত, অনেক গভীর পর্যন্ত হামলা চালানো সম্ভব হবে। স্বাভাবিকভাবেই যে সময়ে এই যুদ্ধজাহাজ ভারতে এসে পৌঁছচ্ছে, তাতে যে পাকিস্তানের রক্তচাপ কিছুটা বাড়বে, এবং রাশিয়া প্রথম থেকেই তারা যে কথা জানিয়ে দিচ্ছে যে পরিস্থিতি যাই হোক না কেন নয়াদিল্লির পাশে তারা থাকবে, তারা দায়বদ্ধ। তার কারণ ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে সমগ্র ইউরোপ এবং আমেরিকার চাপ সত্ত্বেও ভারত যেরকম নিরপেক্ষ একটি ভূমিকা নিয়েছে এবং রাশিয়ার পাশে কিছুটা পরোক্ষে থেকেছে, তার প্রতিদান হিসেবে কিন্তু আজ পাকিস্তানের সঙ্গে যখন কার্যত স্নায়ু যুদ্ধ চলছে, সেই প্রতিদান হিসেবেই কিন্তু এবারে সামরিক অস্ত্রশস্ত্র, বিভিন্ন যুদ্ধজাহাজ চুক্তি মতো সময় মতো ডেলিভারি দিয়ে তারা পাশে থাকার পাল্টা বার্তা
দিচ্ছে। একেবারে আপাতত ধন্যবাদ জ্যোতির্ময়। অর্থাৎ 71-এর মতোই যখন শেষবার পাকিস্তানের সঙ্গে একদম ফুল ফ্লেজেড ওয়ার বলতে যেটা বোঝায় সেটা হয়েছিল ভারতের, তখনকার মতোই কিন্তু তখনকার রাশিয়ান প্রেসিডেন্ট কোসিগিনের মতোই কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারও বুঝিয়ে দিচ্ছেন তার কাজ দিয়ে, শুধু কথা দিয়ে নয়, যে ভারতের পাশেই রয়েছে চিরবন্ধু রাশিয়া। আর এখানে আরও একটি আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে অনির্বাণ, সেই আপডেটটাও আমরা একটু দিই কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। কাশ্মীরের বুচিপোড়া থেকে জঙ্গির 2 সাগরেদ পাকড়াও হয়েছে। জঙ্গির 2 সাগরেদ পাকড়াও হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র আর বিস্ফোরক। যৌথ বাহিনী তল্লাশি চালায় আর জালে এই 2 জন হোম গ্রাউন্ড ওয়ার্কার যারা সাহায্য করেছে বলা হচ্ছে, তাদের মধ্যে 2 জন আছে কিনা সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। একটু আগেই সিজার বলছিল এই যে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের ধরবার জন্যই কিন্তু এই 70টা ডেরা ধ্বংস হয়েছে। আমরা সিজারের কাছ থেকে আরো একটু জানবো এই আপডেট নিয়ে। সিজার, এই 2 জনকে যে পাকড়াও করা গিয়েছে কি জানা যাচ্ছে, এদের কতটা যোগ রয়েছে এই হামলার সঙ্গে? সব থেকে বড় কথা, এই 2 জনকে একটি নাকা চেকিং এর সময় গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে যে গ্রেনেড এবং মিলিটারি গ্রেড গ্রেনেড এবং যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে তার থেকে এটা স্পষ্ট যে তারা কোনো না কোনো মিলিটেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, অর্থাৎ এই ধরনের জঙ্গি সংগঠনের OGW হিসেবেই তারা কাজ করছিল। এবং আমরা জানি যে বুদগাঁও কুলগাম এই এলাকায় যারা পেহেলগাঁও অ্যাটাকের সঙ্গে যুক্ত তারা ছাড়াও একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরা সেখানে লুকিয়ে রয়েছে এবং তাদের ধরে সেই জায়গাটাই তারা এক্সপ্লোর করার চেষ্টা করছেন যে এদের সঙ্গে পেহেলগাঁও অ্যাটাকের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সঙ্গে কোনো যোগ আছে কিনা। কারণ এই OGWদের এর আগে আমরা দেখেছিলাম একজন OGWকে হাতে পেয়েও কিন্তু তার সে পালাতে যায় এবং পালানোর সময় তার মৃত্যু হয়। অর্থাৎ একাধিক OGW যে গোটা পরিকল্পনার সঙ্গে যুক্ত আছে এবং তারা যে এই জঙ্গিদের গোপন ডেরার হদিশ জানে সেটা কিন্তু স্পষ্ট। ধন্যবাদ। দাঙ্গা রুখতে মহিলারা হাতা খুন্তি ধরুন। সুতির সভা থেকে, মুর্শিদাবাদের সুতির সভা থেকে আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। হিংসার প্ররোচনায় পানা দেওয়ার বার্তা তো রয়েছে। কেউ যদি দাঙ্গা করে না, আপনার বাড়িতে রান্না করেন, হাতা খুন্তি আছে না, ওটা দিয়ে ভালো করে দেবেন, দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে কেউ না কেউ ইনজিওর্ড হয়, তার সব নষ্ট হয়ে যায়। আমি দাঙ্গার পক্ষ নই, আমি সবার পক্ষে, মানুষের পক্ষে। তাই দয়া করে নো দাঙ্গা, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না। এবার শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনাবো। তিনি সরাসরি আক্রমণও করছেন, মুর্শিদাবাদের এই হিংসায় রাজ্যকে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন বেছে বেছে হিন্দুদের বাড়িতেই হামলা করা হয়েছে, আক্রান্ত হয়েছে 900 জন। আর তার সঙ্গে তার অভিযোগ যারা নকল ক্ষতিগ্রস্ত তাদেরকেই চেক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আরও অভিযোগ 40 জন নকল ক্ষতিগ্রস্তকে এই চেক বিলি করা হয়েছে। 900-র বেশি ক্ষতিগ্রস্ত পরিবার বেদবনা থেকে মাত্র 40 জনকে জোগাড় করে পুলিশ তোলামূল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন। প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব। এরা মমতা ব্যানার্জি, তার পুলিশ, তার এডিএম, তার নেতাদের পাঠিয়েছিলেন 10 লাখের চেক দিয়ে। এরা বলেছে মমতার টাকা নেব না, এনআইএ চাই, বিএসএফ এর পার্মানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই।
মমতা দিয়েছিল 10 লাখ, আমি এনজিওর মাধ্যমে 10,01,000 টাকার চেক নিয়ে গেছিলাম। দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা, আসল হিন্দু কে, আর জালি হিন্দু মমতা ব্যানার্জি। আর যে ত্রাণ বিলি নিয়ে বা যে ক্ষতিপূরণ বন্টন নিয়ে শুভেন্দু অধিকারীর এই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবার সেই ত্রাণ বিলির ছবিতে চোখ রাখবো। শামশেরগঞ্জে হিংসা আক্রান্তদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং বিডিও অফিসে আক্রান্তদের ত্রাণও বন্টন করা হয়। এলাকায় শান্তি ফেরাতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখা করতে না পারার অভিযোগ আবার বিডিও অফিসের বাইরে বিক্ষোভ করেছেন একাংশ। তাদের দাবি তারা ক্ষতিগ্রস্ত হলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাবো বলে নিয়ে এসে তাদেরকে মুখ্যমন্ত্রীর সামনে পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি, দেখা করানো হয়নি। পুলিশের সামনেই সে ক্ষোভ উগরে দিয়েছেন আক্রান্তদের একাংশ, যাদের কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলছেন যে নকল ক্ষতিগ্রস্তদের সাজিয়ে নিয়ে এসে ক্ষতিপূরণ বন্টন করানো হয়েছে। 283টি পরিবারকে 1,20,000 টাকা করে দেওয়া হয়েছে সরকারের তরফে। আজকেই ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ সাহায্য করেছে রাজ্য। 12 তারিখের হাঙ্গামায় কেউ হারিয়েছেন বাড়ি, কেউ বা ঘরচারা হয়ে মালদায় গিয়ে আশ্রয় নিতে হয়েছিল বৈষ্ণবনগরে। তারা পুলিশের অভয় পেয়ে বাড়িতে ফিরলেও ভেবেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা অন্তত কথা বলে নিজেদের অভিযোগ জানাবেন, কিন্তু সেটা হলো না। প্রায় 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না বেদবোনা গ্রামের বাসিন্দারা। অক্ষম মানুষ, আমি হাঁটতে পারছি না, পড়ে গেলে উঠবো না, তাও বলছি কি আমাকে অক্ষম মানুষ, আমাকে যেতে দাও, তাও দিল না। বলছি মুখ্যমন্ত্রী যে এলো তো আমাদের পোড়া ছাইটি কেন দেখলো না? এখানে কি দেখলো? এখানে তো ফুল সাজানো আছে, ফুল সাজানো তো মুখ্যমন্ত্রী এলো, আর পুড়িয়ে যে ছাই করে দিয়েছে ওই ছাইটা দেখতে এলো না, তাহলে কি করতে এলো? মুখ্যমন্ত্রী কথা বলে নিয়ে তো অভিযোগ জানানোর চেষ্টা করেছিলেন, পুলিশকে বলেছিলেন যে কথা বলতে চাই। বলেছি আমাদের আসতে দেয়নি, এবার আসতেই দেয়নি, ঢুকতে দিল না। না ঢুকতে দেয়। একটা গাড়ি ছিল, টোটো গাড়ি, আমার ছেলেকে নিয়ে দিয়েছি কিস্তিতে, সে কথাগুলো বলতাম, আমরা কিছু বলবার সুযোগ পেলাম না, আমাদেরকে ঢুকতে দিল না। টোটোর মধ্যে কোনো ক্ষতিপূরণ পেয়েছে না, টোটো দেয়নি, কিছু দেয়নি। আমাদের গরু ছাগল যা ছিল সব নিয়ে চলে গেছে, মেয়ের বিয়ে লেগে গয়নাগাটি ছিল, সব কিছু ছিল না আমার বাড়ি। মানুষগুলো আশা করেছিলেন মুখ্যমন্ত্রী একবার অন্তত বেদবোনা গ্রামে যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের বাড়ির অবস্থা খতিয়ে দেখবেন, এমনকি অনেকে ক্ষতিপূরণ পাননি, সে ক্ষতিপূরণও পাবেন, কিন্তু কিছুই হলো না। স্বাভাবিকভাবেই তারা রীতিমতো কষ্টে কিভাবে রয়েছেন সেটা অন্তত একবার মুখ্যমন্ত্রী দেখে যান, এটাই চেয়েছিলেন এই বেদবোনা গ্রামের বাসিন্দারা। তারা ফিরে যাবেন, কিন্তু হাত তাদের শূন্য। ক্যামেরা অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, ধুলিয়ান। এবার হাইকোর্টে জাফরাবাদে হিংসায় নিহত ছোট ছেলে পুলিশ জোর করে অপহরণের অভিযোগ লিখিয়েছে, আদালতের দাবি করেছেন নিহতের ছোট ছেলে। নিরাপত্তা দাবিতে আদালতে জাফরাবাদের নিহতের ছেলে। আত্রি, একটা জিনিস মনে রাখতে হবে যে গতকালই পুলিশের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল এই যে ছোট ছেলে, নিহতের যে ছোট ছেলে যিনি আজকে হাইকোর্টে গিয়েছেন, তিনি একটি নিখোঁজ ডায়েরি করায়। তার পরিপ্রেক্ষিতে এই সল্টলেক পর্যন্ত তারা খুঁজতে আসেন জাফরাবাদে নিহতদের 2 স্ত্রীকে, এবং তারপরে পুলিশের তরফ থেকে বলা হয়, পাল্টা অভিযোগ করা হয় তাদের বিরুদ্ধে যে ধরনের গুজব রটানো হচ্ছে, যে ধরনের মিথ্যা রটানো হচ্ছে, তার বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন। তার কারণ তারা নিহতের ছোট ছেলের ডায়েরি পেয়ে বা অভিযোগ পেয়েই তারা অনুসন্ধান করতে এসেছিলেন। সেই ছোট ছেলেই আজকে কলকাতা হাইকোর্টে পৌঁছে পাল্টা অভিযোগ জানালেন যে আসলে তাকে দিয়ে জোর করে অভিযোগ লেখানো হয়েছিল। পুলিশ তাদের পরিবারের কাছে পৌঁছানোর জন্য, তাদের পরিবারের খোঁজ পাওয়ার জন্য অপহরণের একটি অভিযোগ তাকে দিয়ে জোর করে লিখিয়ে নেয়। আদালতে দাঁড়িয়ে এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছেন জাফরাবাদের নিহতের ছোট ছেলে। আত্রেই MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।